আরভি ফ্রেশ হয়ে হাঁটু পর্যন্ত লং কুর্তি প্লাজো ও ওড়না পরে বেরিয়ে দেখে শুভ্র পুরো রুমে চোখ বোলাচ্ছে। কী কারণে পুরো রুম স্ক্যানারের মতো স্ক্যান করছে বুঝে আসলো না আরভির। আরভি ব্যালকনিতে তোয়ালে রেখে এসে শুভ্রকে এখনও কিছু খুঁজছে সেই অবস্থায় দেখে জিজ্ঞাসা করে, আপনি কি কিছু খুঁজছেন? শুভ্র আরোহীর দিকে তাকে ঘাড় নাড়িয়ে হ্যাঁ বোঝায়। কি খুঁজছেন? শুভ্র এবারেও মুখে কিছু না বলেই ব্যালকনিতে যায়। এরপর সামনে গোল দোলনাটা দেখে সেখানে বসে। আরভি শুভ্রর পেছন পেছন ব্যালকনিতে যায়। আরভি শুভ্রর কর্মকাণ্ডেও কিছু বুঝতে পারছে না, কিন্তু যখন দেখল শুভ্রকে আয়েশ করে দোলনার মধ্যে বসতে, তখন তার মাথায় ক্লিয়ার হলো যে শুভ্র এক্স্যাক্টলি কী খুঁজছিল। আরোহী শুভ্র থেকে কপাল কুঁচকে তাকিয়ে জিজ্ঞাসা করে, আপনি কি এই দোলনাতে রাতে ঘুমানোর কথা ভাবছেন? শুভ্র এবারেও যখন ঘাড় নাড়িয়ে উত্তর দেয়, তখন আরোহীর মাথা গরম হয়ে যায়। সে শুভ্রর সামনে দাঁড়িয়ে কোমরে দু হাত রেখে বলে, এই, আল্লাহ আপনাকে মুখ দেয়নি? সেই কখন থেকে দেখছি মৌনব্রত ধারণ করে আছেন। নাকি আমার সাথে কথা বলবেন না তাই এরকম করছেন? শুভ্র নিজের মাথা উঁচিয়ে আরোহীর মুখ পানে তাকায়। একদম রৌদ্রময়ী রূপ। এখন মনে হচ্ছে আরোহী তার ফর্মে আছে। শুভ্র মুচকে আসে, এরপর মাথা নিচু করে বলে, না, আমি তোমায় ইগনোর করছি না, উত্তর তো দিয়েছিলাম, মুখে না হোক ইশারায়। আরোহী দমে যায়। সে চায় না শুভ্রের সাথে তৃতীয় কোনো ব্যক্তিকে এনে এখন কথা বলতে। তবে শুভ্র এই ঠান্ডার মধ্যে ব্যালকনিতে থাকবে এটা কোনো মতেই মানা যায় না। আরোহী এবার শুভ্রকে নরম সুরে বলে, এই ঠান্ডার মধ্যে আপনি বাইরে থাকবেন? অক্টোবর মাস, রাতের দিকে ঠান্ডা পড়বে আর কিছুটা শিশির তো পড়বে। আপনার রুমের ব্যালকনিতে থাই গ্লাস লাগানো আছে অর্ধেকটা জায়গায়, আর সেখানে ডিভান। আর আমার রুমের ব্যালকনিতে কোনো থাই গ্লাস লাগানো নেই, আর না আছে ডিভান। এই ছোট্ট দোলনায় আপনি ঘুমোতে পারবেন না। শুভ্র প্রশ্ন করে। তাহলে কোথায় ঘুমাবো? আরোহী সরাসরি জবাব। কেন বিছানায়? এত বড় বিছানাটা কি আপনার চোখে পড়ছে না? শুভ্র কিছুটা অবাক হয় আরোহীর কথায়। এরপর জিজ্ঞাসু স্বরে বলে, তাহলে তুমি কোথায় ঘুমাবে? আরোহী ঠোঁট উল্টে বলে, কেন বিছানায়? শুভ্র চোখ বড় বড় করে কিছুক্ষণ আরোহীর দিকে তাকিয়ে থেকে পরে চোখ সরিয়ে নিয়ে বলে, না, তা করার দরকার নেই, আমি এখানে ঠিক আছি। তুমি রুমে বিছানায় ঘুমাও, আমি এখানে অ্যাডজাস্ট করে নিব। আরোহী তো মানবেই না। সে শুভ্রকে এই রুমে নিয়েই যাবে। তাই নাছরবান্দার মতো বলে ওঠে, এটা হবে না। আপনি রুমে যাবেন এবং বিছানায় ঘুমাবেন। কালকে রাতেও ছোট্ট ডিভানে ঘুমিয়েছিলেন। ওইটুকু ডিভানে কি আপনার মতো জিরাফের জায়গা হয় বলেন? আর আজকে তো দোলনায়। শুভ্রকে জিরাফ বলায় শুভ্র চোখ ছোট ছোট করে তীক্ষ্ণ নজরে তাকায় আরোহীর দিকে। এরপর বলে, তুমি আমাকে জিরাফ বললে? আমি জিরাফ? আরোহী দাঁত দিয়ে জিভ কাটে, তাও হার মানবে না। এই মনোভাব নিয়ে বলে, তো কি, জিরাফই তো। আপনি দেখছেন আপনি আমার থেকে কত লম্বা? 5 ইঞ্চি লম্বা। তাহলে আপনি তো জিরাফেই হলেন। আপনি বেশি লম্বা। আমার মাথা আপনার নাক পর্যন্ত হয়। শুভ্র বাঁকা চোখে তাকিয়ে বলে, হাজব্যান্ডটা লম্বাই হয় বউদের থেকে, বুঝেছো? আরোহী বাঁকা হাসি দিয়ে বলে, তো মিস্টার হাজব্যান্ডরা লম্বা হয় এটা জানেন, তো হাজব্যান্ড ও ওয়াইফ যে এক বিছানায় ঘুমায় তা জানেন না? শুভ্র থতমত খেয়ে যায় আরোহীর কথায়। সে তো ভুলেই গিয়েছিল তার সাথে কথা বলা মেয়েটা তর্কে এক্সপার্ট। শুভ্র চুপ করে আছে। আরোহী শুভ্রকে চুপ করে থাকতে দেখে নরম স্বরে বলে, এক বিছানায় থাকলেই যে একে অপরকে ছুঁয়ে ফেলবো এমন কিছু না। আমরা নিজেদের মধ্যবর্তী দূরত্ব বজায় রেখেও এক বিছানায় ঘুমোতে পারি। তাছাড়া আমরা শরীয়ত মোতাবেক স্বামী স্ত্রী এবং আইন অনুসারেও। আপনি আমার সাথে ঘুমোলে আপনার গুনাহ হবে না, আর না হবে জেল। ওয়েদার যদি গরমকালের হতো তাহলে রাতে ব্যালকনিতে দোলনায় থাকলেও কিছু বলতাম না, কিন্তু ওয়েদারটা ঠান্ডা। তার উপর আমাদের এখানে মশার উপদ্রব বেশি। আপনাদের বাসায় তো এত গাছগাছালি নেই আমাদের বাসার মতো, তাই ওখানে মশা কিছুটা কম। আরোহী থামে। শুভ্রর ভাবগতি বুঝতে পারছে না এখনো। নিজের দিকে তাকিয়ে আছে এই শুভ্র। আরোহী আবারও বলে, জানি আপনি আমায় স্ত্রী মানেন না। সত্য বলতে আমি আপনার জায়গায় হলে হয়তো আপনার সাথে ক্রমাগত রুড বিহেভ করতাম। আপনার কষ্ট হয় আমি বুঝি, তবে কারো সম্পর্কে স্বেচ্ছায় তৃতীয় ব্যক্তিকে কেউ
পছন্দ করে না। আপনি সবটা জানার পরেও যখন ক্রমাগত তৃতীয় হতে যাচ্ছিলেন, ঠিক তখনই আপনার পথ রোধ করতে আমি আপনায় বিয়ে করেছি। আপনাকে আয়ু ভাই মানে, হ্যাঁ, আমি জানি আপনি তা মানেন না। তবে যদি আয়ুর পূর্বের প্রতি ফিলিংস একতরফা হতো, তবে আমি সেটা চেষ্টা করতাম যাতে আপনি আপনার ভালোবাসা পান। কিন্তু ওরা একে অপরকে কমিটেড। আপনার জন্য কষ্টকর, তবে দেখবেন একসময় আপনিও পারবেন। জীবনে অন্য কাউকে জায়গা দেয়া মানে এটা না যে প্রথম জনের প্রতি কোনো ফিলিংস থাকবে না। আমি কখনোই বলবো না আপনি আয়ুকে ভুলে যান। আপনি আয়ুকে ভুলে গেলে হয়তো আমি বলতে বাধ্য হব আপনার ভালোবাসাটা মোহ ছাড়া অন্য কিছু না। আরোহী থামে এবার। কয়েক সেকেন্ড শুভ্রর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আরোহী তাকিয়ে থাকার মধ্যেই শুভ্র সেখান থেকে উঠেই রুমের দিকে যায়। শুভ্র আরোহীর কথা শেষ হবার পর রুমে যেয়ে বিছানায় শুয়ে পড়ে একপাশ হয়ে। তা দেখে আরোহীর ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। এরপর আরোহী নিজেও রুমে যেয়ে কোলবালিশটা দুজনের মাঝে বর্ডারের মতো করে দিয়ে অপর পাশে শুয়ে পড়ে রুমের লাইট অফ করে। আজ মশারি টাঙানোর ইচ্ছে নেই, তাই দুইটা কয়েল জ্বালিয়ে ব্যালকনির দরজা বন্ধ করে দিয়েছে। আর এদিকে মেঘ ও নীল দুই ভাই আজকের ঘটে যাওয়া ঘটনা নিয়ে চর্চা করছে। মেঘ তো খুশিতে বেশি এক্সাইটেড, কারণ আজকে সাদিয়া মেঘ ও সাবিলার মধ্যে বাগা দিতে আসেনি। যখনই মেঘ ও সাবিলা কথা বলতে যায় তখনই সাদিয়া এসে সাবিলাকে নিয়ে টানাটানি করে। টানাটানি বলতে কথার মাঝে এসে ঢুকে পড়ে আর মেঘের সাথে টম অ্যান্ড জেরির মতো লেগেই থাকে। তখন সাবিলাও সাদিয়ার সাথে যোগ দেয়। নীরদের ঝগড়া দেখে আর হাসে। যখন ঝগড়া বেশি মেঘ ও সাদিয়ার মাঝে মারামারি পর্যায়ে চলে যায়, তখন নীর গিয়েই ওদের থামায়। আর সাবিলা তখন থামবে কি, সে নিজেই হাসতে হাসতেই মাটিতে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা। আজকে মেঘের সামান্য চশমা নিয়ে দুষ্টুমি করাতে দুইজনের মনের রানী তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ করেছে। মেঘ যখন নীরের কাছ থেকে সাদিয়ার করা কাজগুলো শুনে, তখন মেঘ তো হাসতে হাসতে খাট থেকে পড়ে যেতে নিয়েও নীর ধরাতেই বেঁচে গেছে। সকাল ভোরেই শুভ্রর ঘুম ভেঙে যায়। নিজের শরীরে কারো পা দেখতে পেয়ে সে পায়ের মালিককে দেখতেই নিজের পাশের কোলবালিশের অপর প্রান্তে থাকা রমণীর দিকে নজর দেয়। পুরো এলোমেলোভাবেই ঘুমিয়ে আছে আরোহী। জানালার পর্দার ফাঁক দিয়ে ও রুমের ভেন্টিলেটর দিয়ে ভোরের শুভ্র রাঙা আলো কিছুটা রুমে এসে রুমের অন্ধকারাচ্ছন্ন ভাবটাকে কাটিয়ে তুলছে। ভোর 5:30 নাগাদ বাজে এখন। ফজর নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে। শুভ্র আরোহীর পা নিজের উপর থেকে সরিয়ে উঠে বসে। এরপর এক পলক আরোহীর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে যায়। ওয়াশরুম থেকে অজু করে বের হয় একবারে। বিছানার দিকে নজর যেতেই দেখে আরোহী পুরো বিছানা দখল করে ঘুমোচ্ছে। ফজরের ওয়াক্ত প্রায় শেষ, তাই শুভ্র আরোহীকে নামাজের জন্য ডাকার কথা ভাবে। কিন্তু পরক্ষণে ইতস্তত বোধ করে যে ডাক দিবে নাকি দিবে না। মনের দোলাচলে ফেসে গিয়ে শুভ্র ভাবে, নামাজ পড়তেই তো ডাক দিবে, অন্য কোনো কারণে তো না। তাই শুভ্র আরোহীকে ডাক দেয়। আরোহী তো ঘুমে বিভোর। সকালের মিষ্টি রোদ ওর চোখে মুখে পড়ছে। এতে ঘুমে ব্যাঘাত ঘটছে না, কারণ শীতল হাওয়ায় একটু মিষ্টি রোদ উষ্ণতা ছোঁয়ায়। রাতে ফ্যানের গতি কমিয়ে রেখেছিল, তাই এখন আর গুটিসুটি মেরে নেই। কাঁথা গায়ে দিয়ে পুরো বিছানা ফাঁকা পেয়ে এলোমেলো হয়ে ঘুমোচ্ছে। আরোহী, আরোহী। শুভ্র জড়তা কাটিয়ে আরোহীকে 2বার ডাক দিল, কিন্তু আরোহী নড়ে চড়ে আবারও ঘুমিয়ে যায়। আরোহীকে সবার মতো শুভ্র কখনো আরও বলে ডাকেনি, তাই এখন কি বলে সম্বোধন করবে তা নিয়ে দোটানায় আছে। একবার ভাবে রৌদ্রময়ী বলবে, আবার ভাবে রুহি বলবে। সব মিলিয়ে সে আর না ভেবে পুরো নামেই ডাকবে বলে ভাবে। অলরেডি 5:45 বেজে গেছে। আরোহী, ঘুম থেকে ওঠো, ফজরের সময় চলে যাচ্ছে। আরোহী, তুই কি শুনতে পাচ্ছ? আরোহী ঘুমের ঘোরেই জবাব দেয়, উফ, আমায় আর একটু ঘুমোতে দে। তোর আমার ঘুম নিয়ে এত প্রবলেম কেন রে আয়ু? শুভ্র অবাক। এই মেয়ে এতই ঘুম কাতরে যে ঘুমের ঘোরে তাকে নিজের বোন ভাবছে। শুভ্র দেখছে সময় কম, তাই আবারও ডাক দেয়। শুভ্র ডাকে এবার আবারও আরোহী বিরক্তিতে কানের উপর বালিশ দিয়ে বলে, দেখছিস আমি আজকে অ্যালার্ম দেইনি, তাও কেন ডাকতেছিস? আমার যে এখন নামাজ নেই তা তুই জানিস না? যা তো নিজে নামাজ পড়। শুভ্র আর কথা পারায় না, জলদি করে নামাজ পড়ে নেয়।
নামাজ শেষে একটু ব্যালকনিতে গিয়ে দোলনায় বসে। এখনও 6টা বাজতে মিনিট 2 বাকি। সূর্য উঠে গেছে। আরোহীদের বাড়িতে বড় বড় গাছ আছে বিধায় গাছের ফাঁকা দিয়ে সূর্যের আলো খুব সুন্দরভাবে আসছে। এ সময় 1 কাপ চা হলে মন্দ হতো না, কিন্তু নিজের বাড়ি হলে হয়তো রান্নাঘরে গিয়ে বানিয়ে নিত। কিন্তু এখন তো শ্বশুরবাড়িতে আছে। আরও আধ ঘন্টা কীভাবে কেটে গেল বুঝতেই পারল না শুভ্র। সকালে মনোরম শীতল হাওয়ায় এতটাই বিমুগ্ধ চিত্তে প্রকৃতি অবলোকন করছিল যে তার পাশে এক রমণী 2 কাপ ধোয়া ওঠা চা নিয়ে দাঁড়িয়ে আছে তা বুঝতেই পারেনি। আরও 15 মিনিট আগেই ঘুম থেকে উঠেছে। শুভ্র ডাকে তার ঘুম অনেকটাই হালকা হয়ে এসেছিল। তারপর শুভ্র জানালার পর্দাটা খানিকটা সরিয়ে দিয়েছিল। আবার ব্যালকনির দরজাটাও খোলা। কানের উপর থেকে বালিশ তো সরিয়ে ফেলেছিল, তাই সকালে শুভ্ররাঙা আলো হালকা রোদের ছটায় ঘুম ভেঙে যায়। এরপর তার আশপাশ দেখে মনে পড়ে যে সে এখন তার বোনের সাথে না, বরং তার স্বামীর সাথে। আরোহী শোয়া থেকে উঠে বসে। এরপর ব্যালকনিতেই নজর গেলে বুঝতে পারে শুভ্র ব্যালকনিতে আছে, কারণ রুমের দরজা বন্ধ ভেতর থেকে। আরোহী ফ্রেশ না হয়ে আগে রান্নাঘরে যায়। আদা, লং ও এলাচ দিয়ে লেবু চা বানাবে তাই। হালকা চায়ের পাতা দিয়ে আদা, লবঙ্গ, এলাচ দিয়ে রং চা বানিয়ে তাতে চিনি ও লেবু দিয়ে চা বানাবে। আরোহী রান্নাঘরে যেয়ে দেখে তার মা সবজি কাটছে নাস্তার জন্য। আরোহী ওর মাকে বলে সে চা বানাবে, তাই চায়ের পানি বসায় চুলায়। চা পাতা বাদে বাকি সব মশলা দিয়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। এরপর ফ্রেশ হয়ে চা বানিয়ে নিজের বাবা মাকে 2 কাপ দিয়ে শুভ্র নিজের জন্য নিয়ে আসে। শুভ্রকে নিমগ্ন চিত্তে প্রকৃতি দেখতে দেখে আরোহী চায়ের কাপ শুভ্রর সামনে বাড়িয়ে দেয়। নিজের সামনে ধোয়া ওঠা কিছুর উপস্থিতি পেয়ে নজর সরায় আর চায়ের কাপ দেখে তা বাড়িয়ে দেওয়া রমণীর দিকে তাকায়। শুভ্র চায়ের কাপটা নেয়, এরপর তাতে চুমুক দেয়। চাটা তার কাছে অনেকটাই ভালো লেগেছে। আরোহীকে উদ্দেশ্য করে শুভ্র বলে, চাটা কি তুমি বানিয়েছ? শুভ্র পাশে দাঁড়িয়ে তখন আরোহী চায়ের কাপে চুমুক দিয়ে বাহিরের দিকে তাকিয়ে দেখছিল। শুভ্রের করা প্রশ্নেই নজর না সরিয়ে জবাব দেয়, আমি বানিয়েছি। চাটা কিন্তু অনেক দারুণ হয়েছে। শুভ্রের প্রত্যুত্তরে আরোহী মুচকে এসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে লাগে। প্রিয়জনের সামান্য প্রশংসা যেন মনকে প্রশান্তি দেয়। শুভ্রর কাছে সময়টা সুন্দর লাগছে। তার পাশে থাকা রমণীর পরিচয় এই মুহূর্তে যাই হোক না কেন তার সঙ্গ শুভ্রর ভালো লাগছে। চা পান করা যখন শেষ তখন আরোহী শুভ্রকে বলে, আপনার মশলা দিয়ে লেবু চা অনেক পছন্দের। শুভ্র সচকিত নয়নে তাকায়, এরপর ঘাড় এলিয়ে হ্যাঁ বোঝায়। তার বিপরীতে আরোহী মুচকে এসে শুভ্রের হাত থেকে খালি কাপটা নিয়ে সেখান থেকে চলে যায়। আরোহী জানতো যে শুভ্রের মশলা দিয়ে লেবু চা খুব পছন্দের। 7 বছর আগে শুভ্র অ্যাব্রোড যাওয়ার আগে শুভ্রদের বাসায় গেলে দেখতো সকালবেলা শুভ্র লেবু চা পান করত। ওই সময়ে 15 বছরের কিশোরীর মনে সদ্য ফোটা প্রেমের কলি যেন পরিস্ফুটিত হবার আশায় ছিল। কিশোরীর মন তখন নতুন অনুভূতির জোয়ারে ভাসত আর নিজের না বলা প্রেমিক পুরুষের পছন্দ অপছন্দ লক্ষ্য করত। কিন্তু সে কি জানতো যে তার প্রেমিক পুরুষের মনে তার চঞ্চল স্বভাবের বিপরীত তার শান্ত স্বভাবের বোনকে নিয়ে এক পাহাড় সমান অনুভূতির আনাগোনা। সবাই একত্রেই ব্রেকফাস্টের জন্য বসে আছে। হলুদ ছাড়া ডিম ও সবজি দিয়ে একটা ভাজি, ডিম ভাজা ও রুটি, এগুলো নাস্তার জন্য। সবাই ব্রেকফাস্ট শেষে শুভ্র সবাইকে বলে হসপিটালে চলে যায়। আরোহী ও আয়ানা নিজেদের রুমে যায়, যেখানে বিয়ের আগে আরোহী ও আয়ানা থাকতো। নীর ও মেঘ চলে যায় নিজেদের চাকরি ক্ষেত্রে। নীর একটা প্রাইভেট ইউনিভার্সিটি সিএসসি ডিপার্টমেন্টের শিক্ষক আর মেঘ ফার্মেসি ডিপার্টমেন্টের।